কনকনে শীতের রাত, হয়তোবা আপনারা ঘুমিয়ে আছেন, সেই সাথে ঘুমিয়ে আছে আপনাদের স্বপ্ন, ঘুমিয়ে আছে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। না, এই শীতে ঘুমানো যাবে না। আসছে 29শে ডিসেম্বর সকাল 10টা থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিসিএস। তো আমার পাঠঘর থেকে স্বপ্নচারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন। লিটু স্যার, আপনি যথার্থই বলেছেন। এই শীতে হয়তো অনেকে ঝিমিয়ে পড়েছে, তো ওইখান থেকে আমাদের উঠে আসতে হবে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো 47তম বিসিএস এর যেই ভুল ভ্রান্তিগুলো সাধারণত শিক্ষার্থীরা করে থাকে। এই বিষয়ে স্যার আপনার কাছ থেকে আমি জানতে চাই যে যেই কমন বিষয়গুলো সাধারণত সবসময় শিক্ষার্থীরা ভুল করে সেগুলো কি কি স্যার? হ্যাঁ, আমরা যখন ফর্ম পূরণ করতে যাই আমরা খেয়ালে বেখেয়ালে অনেক ভুল করে আসি। হয়তো বা আমরা মনে করি, ইগনোর করি বা আমরা অবহেলা করি, এবার হয়তো বা আমি টিকবো না, এর জন্য দোকানের উপর ভরসা করার কারণে দেখা যায় যে আমাদের সেই আবেদন ফর্মে অনেক ভুল ত্রুটি থেকে যায়। তো কি কি ভুল হতে পারে আবির সাহেব, আমরা সেই ভুলগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আমরা যখন বিসিএস ফর্ম পূরণ করব তখন কি কি ভুল হতে পারে। প্রথমে পিএসসি আমাদের প্রথম করণীয় আবির সাহেব, আমাদের যে প্রথম করণীয়, প্রথমে পিসিএস এর ওয়েবসাইট থেকে আমাদের 47তম বিসিএস এর সার্কুলারটি ডাউনলোড করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে। তাহলে আবেদনের নিয়ম কানুন সবই বোঝা যাবে। দ্বিতীয়ত, যারা এপিআর সার্টিফিকেট দিয়ে আবেদন করতে চান তারা অবশ্যই এপিআর এর শর্তগুলো ভালো করে পড়ে আবেদন করবেন। এপিআর এর অন্যতম শর্ত হচ্ছে বিসিএস এর আবেদনের শেষ দিনের মধ্যে সব লিখিত পরীক্ষা শেষ হতে হবে। এটি আবির মাহমুদ আমরা আগেও বলেছিলাম, আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন এসেছে। দেখুন, এখানে যে 47তম বিসিএস এর যদি আবেদন শুরু হয় 29 ডিসেম্বর সকাল 10টা থেকে, আপনার 28 ডিসেম্বর বা 29 ডিসেম্বরের ভিতর আপনার সকল পরীক্ষা 28 ডিসেম্বর 29 ডিসেম্বর 28 তারিখের মধ্যে বা 29 ডিসেম্বরের মধ্যে আপনার সকল পরীক্ষা শেষ হতে হবে এবং সেই সাথে আপনার যে বিভাগীয় প্রধান থাকবে বা আপনার ডিপার্টমেন্ট স্ব ডিপার্টমেন্ট থেকে বা স্ব ইউনিভার্সিটি থেকে আপনার এপিআর সার্টিফিকেট নিতে হবে। তো সেকেন্ডলি আমাদের আছে ছবি 300x300 এবং 100 কেবি এর বেশি নয়, সার্কুলারে উল্লেখিত ফরম্যাট সাইজ করে নিতে হবে। আপনার একটি স্বাক্ষর যেটি পরীক্ষা সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সেটি 300 থেকে 80 এবং 300 থেকে 80 এবং 60 কেবি, 60 কেবি এর বেশি নয়, সার্কুলার উল্লেখিত আছে, এটি আছে। ফরম্যাট অনুযায়ী সাইজ করে আপনার স্মার্টফোন অথবা পেন ড্রাইভে সংরক্ষণ করুন। তারপরে আপনার এখানে যে একটা ব্যাপার আছে আবির সাহেব, যে স্বাক্ষরের ব্যাপার, আমরা যে ফর্মে যে স্বাক্ষরটা দিব সেটি আমার এক্সামে যে ওই একই স্বাক্ষর থাকতে হবে, পরবর্তী আমাদের সার্ভিস লাইফে ওই স্বাক্ষরই আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ, এর জন্য যে এখন একটা স্বাক্ষর দিয়ে রাখলাম যে পরে এটি চেঞ্জ করে নেব, সেটা না, স্বাক্ষরের ব্যাপারে খুবই সচেতন হতে হবে। আপনার বিসিএস এর আবেদন নিজ হাতেই করার চেষ্টা করুন, এতে তথ্য বিভ্রাটের আশঙ্কা কম থাকে। দোকান কিংবা অন্য কারো মাধ্যমে আবেদন করলে অবশ্যই সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। আবেদন করা সম্পন্ন হলে আপনার অ্যাপ্লিক্যান্ট কপিটি সংরক্ষণ করুন, প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণ করুন, কারণ অ্যাপ্লিক্যান্ট কপিটি ভাইবা দেওয়ার সময় অবশ্যই লাগবে। এইখানে একটু কথা বলি যে আবির সাহেব, যে আমরা যখন আবেদন ফর্ম করি, আবেদন অনেক সময় দেখা যায় যে আমাদের দোকানের অ্যাডভাইস অনুসারে আমরা আবেদন করি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যে আগে একটা ভিডিও আছে ক্যাডার নির্বাচন, কিভাবে নির্বাচন করবেন, আমার লাগলে আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে, এই ভিডিওর নিচে কমেন্টে দেওয়া থাকবে লিঙ্কটি, এবং সেই লিঙ্কটি দেখে নেবেন। আর এখান থেকে যখন আপনার আবেদন প্রক্রিয়াটি শেষ হবে তখন আপনার টাকা জমা দেওয়ার আগে অবশ্যই সেটি ভালোভাবে পড়ে তারপর আপনার টাকা জমা দিতে হবে, কোনো জায়গায় ভুল ভ্রান্তি আছে কিনা। আমরা সব সময় এরকমের নিউজ আমাদের কাছে এসএমএস করা হয় যে স্যার আমাদের এই ফর্মে এই নামটা ভুল হয়ে গেছে বা
আমাদের পরীক্ষার ব্যাপারে ভুল হয়ে যে যখন ফর্ম পূরণ করেছে সে কমার্সের এসে গেছে সায়েন্সে, এই রকমের অনেক সমস্যা থাকে। অবশ্যই ভালোভাবে পড়বেন, লাগলে যে আপনার পাশে একজন দক্ষ লোক থাকবে সেই লোকের মাধ্যমেও পড়াবেন, পড়ানোর পরে সেটি নিশ্চিত হয়ে নেবেন আগে যে এতে কোনো ভুল আছে কি না। এক্স্যাক্টলি। তারপরে আপনি টাকা জমা দেবেন। যদি আপনি টাকা জমা না দেন তাহলে 3 দিনের মধ্যে আপনাদের আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে, পুনরায় আবার সে আবেদন করতে পারবেন, সুযোগ আছে। কিন্তু টাকা বোঝে না। হ্যাঁ, টাকা জমা দেওয়া হয়ে গেলে কিন্তু আর সেই সুযোগটি থাকবে না। তারপর দেখেন পরীক্ষার উত্তর প্রদানের ভাষা নির্বাচন, ইংলিশ না বাংলা? না, আমাদের দুটি ভাষা আমাদের থাকে বিসিএস এ সব সময়। আপনি ইংলিশে প্রশ্নের উত্তর করবেন না বাংলায় প্রশ্ন উত্তর করবেন, সেই ভাষাটা অবশ্যই নির্বাচন করতে হবে এবং সচেতনভাবে নির্বাচন করতে হবে। কারণ আপনি যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকেন দেখবেন, তাহলে যদি আপনার ইংলিশ সিলেক্ট হয়ে যায় আপনার প্রশ্নপত্র সব ইংলিশে থাকবে, তখন আপনি একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বেন। আবার আপনি যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকেন তখন আপনি যদি বাংলা নির্বাচন হয়ে যায় তখন আপনার প্রশ্নপত্র সেই বাংলাতে হয়ে যাবে, বাংলায় অ্যান্সার করতে হবে। এই কারণে তখন সে বাংলায় স্বতঃস্ফূর্তভাবে সে আর অ্যান্সার করতে পারবে না। এর জন্য ভাষার ক্ষেত্রে অবশ্যই আপনার সচেতন থাকতে হবে। পরীক্ষার কেন্দ্র নির্বাচন, অবশ্যই আপনার পরীক্ষার কেন্দ্রটি নির্বাচন করতে হবে যে কোথায় আপনি পরীক্ষা দেবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে বিভাগীয় শহর আছে সেখানেই আপনি পরীক্ষা দিতে পারবেন। সেখানে আপনি যেখানেই থাকেন সেখানেই পরীক্ষা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি। তারপর আছে আমাদের আবেদনের ভুল পরিলক্ষিত হলে টাকা পরিশোধের আগে, এটা আমরা বলছি। হ্যাঁ, তো আমরা একটু নিচে যাই। যোগাযোগ করুন পিএসসির সাথে, আবেদন করার সম্পূর্ণ অ্যাপ্লিকেন্ট কপিটি সংরক্ষণ করুন। আচ্ছা, তুমি পড়ো। আবেদন করা সম্পূর্ণ হলে অ্যাপ্লিকেন্ট কপিটি সংরক্ষণ করুন, প্রয়োজনে প্রিন্ট করে সংরক্ষণ করুন, কারণ অ্যাপ্লিকেন্ট কপিটি ভাইবা দেওয়ার সময় কাজে লাগবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবির মাহমুদ, আপনি যা পড়লেন যে এখন দেখেন আপনার যে অ্যাপ্লিকেন্ট কপিটি সেটি শুধুমাত্র ভাইবা না, তারপরে যখন আপনি সার্ভিসে যাবেন, সার্ভিসে ঢুকবেন, জয়েন করবেন, সব ক্ষেত্রেই আপনার এই অ্যাপ্লিকেন্ট কপিটি লাগবে। এর জন্য অবশ্যই আপনার এই অ্যাপ্লিকেন্ট কপিটি সংরক্ষণ করতে হবে। তারপর পিএসসি 44তম বিসিএস পিলির পর থেকে রোল সাফল করে সিট প্ল্যান করা হবে, তাই একসঙ্গে আবেদন করলে পাশাপাশি সিট পড়বে, এ ধারণা থেকে বেরিয়ে আসুন। আবির মাহমুদ, আমরা অনেক সময় দেখেছি যে যখন আমরা আবেদন করি যে রাত্র 2টা বা 3টা 4টার পরে আমরা আবেদন করি, কারণ কি এখন যদি টাকা সেন্ড করা হয় আমাদের রোল নাম্বারটি পাশাপাশি পড়তে পারে, এই একটি আমাদের ভিতর ভুল ধারণা আছে, কিন্তু সেটি নাই। এখন সাফল করে তারপর সিট প্ল্যান করা হয়। সেই ক্ষেত্রে আপনি সিট প্ল্যান আপনার একসাথে করলেও অনেক দূরেও গ্যাপেও পড়তে পারে। এই বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, শুধু বিভ্রান্তের ভিতর যাবেন না। তারপরে দেখো কি আছে আমাদের, শেষ সময়ের অপেক্ষা করবেন না, শেষ সময় নিয়ে সতর্কতার সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করুন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় দেখা যায় যে আলসেমির কারণে হয়তো বা নিজের গাফিলতির কারণে আমরা করি না, আজকে করব কালকে করব, এরকম করতে করতে আমরা শেষ সময় পর্যন্ত এসে যাই। তখন সেই শেষ সময় যে কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে, বৈদ্যুতিক সমস্যা ঘটতে পারে, আমার কোনো সমস্যা থাকতে পারে যে আমি নাও করতে পারি, এরকমের একটি সমস্যা থাকে। তাই এর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আপনার আবেদন শুরু হওয়ার 4 দিন 5 দিন বা মধ্যবর্তী কোনো সময় আপনি আবেদনটি শেষ করেন। তাহলে আদারওয়াইজ আপনি দেখতে পারবেন যে অনেক সময় আমাদের সার্ভার ডাউন হয়ে যায়, যখন চাপ পড়ে আর সার্ভার ডাউন হয়ে যায়, সেই সময় যদি আপনি আবেদনটি না করতে পারেন কারণে, হ্যাঁ, তা আপনি যদি আবেদনটি না করতে পারেন আপনার এত কষ্ট, আপনার সেই পড়াশোনা সবকিছু বিফলে চলে যাবে। তারপর বিশেষ ফর্মে যে পূরণে যে ভুলগুলো করা যাবে না, আমরা আগেই বলেছি শেষ সময়ের জন্য অপেক্ষা করা যাবে না, দোকানের উপর ভরসা করা যাবে না, এনআইডি বা অন্য কোনো তথ্যে ভুল থাকলে, এখানে দেখুন আমাদের যে প্রায় একটি কমন প্রশ্ন আসে যে এনআইডি কার্ডে ভুল, এদের নামে ভুল থাকতে পারে, পিতার নামে ভুল থাকতে পারে, মাতার নামে ভুল থাকতে পারে। তো এইখানে ভুলগুলো সার্টিফিকেট অনুসারে আমরা আগের ভিডিওতেও বলেছি, আপনাদের যদি এই রকমের এনআইডি কার্ডে যাদের ভুল আছে ভুলগুলো দ্রুত আপনারা সারিয়ে নেবেন। আর যদি এখনো ভুল থাকে সেই ভুলগুলো সারানোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন। তারপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা নিয়ে এটি কোনো বিষয় না, আপনি স্থায়ী ঠিকানা যেখানে আছেন, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাকে যেন খুঁজে পাওয়া যায়। আপনার আবেদনে যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আপনার যে জেলা, এবার একটা সবচেয়ে যে আমাদের
খুশির সংবাদ, যেটি হচ্ছে 93% মেধায় আমাদের চাকরি। এবার দেখেন কোনো জেলা কোঠা নেই, কোনো বিভাগ কোঠা, জেলা কোঠা নেই। আমরা আগে দেখতাম কি অমুক জেলা, যে আমার নানা বাড়ি অমুক জায়গায়, যে এই জেলায় আমাদের 10% কোঠা দিয়েছে, আমরা এই জেলা থেকে আবেদন করবো এবার। নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা কিন্তু এবার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এবার সারা বাংলাদেশ ব্যাপী কোনো কোঠা থাকবে না, এবার 93% মেধায় হবে, মেধার লড়াই। তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এবং স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আপনাকে যেখানে সব সময় পাওয়া যাবে, যে আপনার নামে যদি কোনো চিঠি আসে সেটি আপনি দ্রুত পেতে পারেন। এর জন্য সেইভাবে, বা আপনি যেখানে আছেন সেখানে যদি এই রকমের আপনার কাছে থেকে বিশ্বস্ত কোনো সূত্র থাকে যে আমার এই চিঠিটা আসলে আমাকে জানিয়ে দেবে তারা, এরকম থাকলে সেইখানে ঠিকানা দেবেন। আমি মনে করি সেখানে নিজের স্থায়ী ঠিকানা দেওয়াই উচিত। তারপর চয়েস লিস্টের আগে ঠিক না করে রাখা। এখানে দেখেন আমরা চয়েস লিস্ট আগেই ঠিক করি না, আমরা অনেক সময় দোকানের উপর ভরসা করি। এই ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রেও চয়েস লিস্ট অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। আমাদের একটি ভিডিও আছে, আগেই বলেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ওইখানে 3টি ফরম্যাটে আমাদের চয়েস লিস্ট আছে, যে যেভাবে নেবেন দেখে নেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাবেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তারপরে ফি প্রদান নিশ্চিত না হওয়া পর্যন্ত, দেখেন আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন করে আসি, ফি টাকা দোকানদারের কাছে আমরা রেখে আসি বা কম্পিউটার অপারেটরের কাছে রেখে আসি যে আপনি আমার টাকাটা দিয়ে দেবেন, আমরা তারপরে ওর আর খোঁজ খবর নেই না। কিন্তু তা করবেন না কোনো সময়, যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং ফি সেটা জমা হয়েছে কিনা সে পর্যন্ত নিশ্চিত থাকতে হবে। কোনো কারণে যদি আপনার ফিটি যদি না যায়, আপনার আর আবেদন ফর্মটা আপনার করতে পারলেন না, শেষ হয়ে গেল। প্রকৃত ফর্ম অন্য কাউকে দিয়ে চেক না করানো। হ্যাঁ, পূরণকৃত ফর্ম অন্য কাউকে দিয়ে চেক না করানো। যে আমরা একটা ভুল করি কোন সময়, আমরা যে দেখি একটা ফর্ম পূরণ করলাম, কোন আবেদন ফর্ম পূরণ করার পরে সেটা আমরা একটা চেক দিলাম। অনেক সময় দেখা যায় কি আমাদের তাড়াহুড়োর কারণে আমাদের চোখে বাজলো না। এর জন্য আমরা বারবার বলি, আপনার আবেদন ফর্মটি আপনি যখন করবেন তখন আপনার পাশে যদি কোনো দক্ষ লোক থাকে সেই দক্ষ লোককে দেবেন, সে যেন চেক করে দেখে। তারপর আপনার স্পেলিংগুলো মিলাবেন, যে নামের স্পেলিং, পিতার নামের, নিজের নামের, তারপরে এসএসসি এইচএসসির যে রোল নাম্বার লাগলে সেইগুলো ভালো করে মিলিয়ে তারপর আপনি সেটি সেন্ড করবেন, টাকা সেন্ড করবেন। তারপরে দেখেন বিসিএস এর আবেদনে যদি ভুল হলে করণীয়, এত কিছুর পরেও যদি ভুল হয়ে যায়, হতে পারে, এটাই একটি অনিশ্চিত বিষয়। এত কিছুর পরেও, এত সচেতন থাকার পরেও দেখা যায় আমাদের কিছু কিছু ভুল হয়ে যায়, তখন সেই ভুল হলে আপনি কি করবেন? বিসিএস পরীক্ষা আবেদনের সময় কোনো ভুল তথ্য দিয়ে আবেদন ফি জমা দিলে সংশোধনের আর সুযোগ থাকবে না। তাই ফি জমা দেওয়ার আগে আবেদন পত্রের প্রিভিউ দেখে নিশ্চিত হয় তারপরে ফি জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই সব তথ্য সঠিকভাবে পূরণ করা নিশ্চিত করুন। তো এইখানে স্যার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি আপনি বললেন চেকের কথা, টাকা জমা দেওয়ার কথা, তো টাকা জমা দেওয়ার 3 দিন সময় থাকে। ওই 3 দিনের ভিতর আমরা চাইলে এই ভুলটা সারাই নিতে পারি বা আবেদনটা ক্যান্সেল করে দিতে পারি টাকা জমা না দিয়ে। এটা করা যায়। এক্স্যাক্টলি এটি দেখুন, আপনার যদি ভুল হয়ে যায় তখন আপনি টাকা আর জমা দেবেন না, 3 দিন পর অটোমেটিক্যালি এটি ক্যান্সেল হয়ে যাবে, তারপর আবার নতুন ভাবে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, আমাদের কিছু আবির সাহেব, আমাদের কিছু কমন প্রশ্ন থাকে যে সরকারি চাকরি উল্লেখ করা, যে আমি একটি চাকরি করি, আমি উল্লেখ করব না করব, কারণ কি সেখানে একটা এনওসির বিষয় আছে, এনওসি দেওয়া লাগে, হ্যাঁ ঝামেলা হয়। সেটি কোনো সময় করবেন না, কারণ আপনি আপনার কোনো ব্যক্তিগত তথ্য আপনি যদি গোপন করেন, সেই সাথে আপনার তো চাকরি যদি আগেও করে থাকেন সেটিও যাবে, বর্তমান যদি চাকরি পেয়ে থাকেন সেটিও যাবে, তারপরে আপনার এই যে তথ্য গোপন করার জন্য আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে। সেজন্য আপনার চাকরিটি উল্লেখ করুন, এবং যদি এনওসির দরকার হয় আপনারা যদি রিটেনে টেকেন, তারপর ভাইবার ক্ষেত্রে যদি ভাইবার যান তখন এনওসি আপনি আনতে পারেন, এনে তারপর সেটাই করতে পারেন। এটা কিন্তু আপনার অবশ্যই উল্লেখ করতে হবে সরকারি চাকরি আপনি করেন কিনা। তারপর ব্যাপারটা আমরা বলে আসছি শারীরিক যোগ্যতা তো আমরা আগেও বলেছি, অ্যাপিয়ার্ড সেটাও আমরা বলেছি। নাম ভুল হলে কি করতে হবে? জেনারেল ক্যাডার, উভয় ক্যাডারে আবেদন জেনারেল টেকনিক্যাল উভয় ক্যাডারে আবেদন। হ্যাঁ, উভয় ক্যাডারে জেনারেল এবং টেকনিক্যালও একসাথে আবেদন করতে হবে, যেটাকে বলে বোথ ক্যাডার নির্বাচন।
হ্যাঁ, সেখান থেকে আপনি যখন রিটেনে আপনি যখন কোয়ালিফাইড হবেন তখন আপনাদেরকে আলাদা করা হবে বা আপনাদের মার্কগুলো আলাদা করে ওই তারপর অনুসারে ডিস্ট্রিবিউট করা হ্যাঁ, হবে। একাধিক ক্যাডারের সুপারিশ কোনো সময় সম্ভব না, একাধিক ক্যাডারে আপনাকে কোনো সময় সুপারিশ করবে না। আপনি সিরিয়াল অনুসারে, মেধা অনুসারে আপনি যে ক্যাডারটি পাবেন, পছন্দক্রম অনুসারে সেই ক্যাডারটি দেওয়া হবে আপনাকে। একই সাথে দুইটি ক্যাডারের কোনো সময় সুপারিশ করা হবে না। এক্স্যাক্টলি 3 বছর মেয়াদি কোনো কোর্স, যেটা নিয়ে আমরা হ্যাঁ, আমরা আগের সবসময় ভিডিওটা একটু হ্যাঁ, অনেক 3 বছর মেয়াদি যদি কোর্স আপনাদের থাকে, যেমন ডিগ্রি ধরতে পারি, যে ডিগ্রি করা থাকলে অবশ্যই মাস্টার্স করা থাকতে হবে। 2 বছরের, হ্যাঁ, এটা 2 বছরের। 2 বছরের মাস্টার্স করা থাকতে হবে। তারপরে আমার একটি রোগ আছে, আমি কি মেডিকেল টেস্ট বাদ পড়বো? এটি দেখুন, আপনার যদি সেই রকমের সিরিয়াস কোনো রোগ না থাকে, কন্টাজিয়াস রোগ যদি না থাকে, স্বাভাবিক সর্দি জ্বর এইগুলো থাকতে পারে, এটা তেমন একটা কোনো বিষয় না মেডিকেলের, এর জন্য আপনি ডিসকোয়ালিফাইড হবেন না। বাড়ি এক বিভাগের পরীক্ষা অন্য বিভাগ থেকে দেওয়া যাবে কি? এটা আমরা আগেই বলে আসছি আবির মাহমুদ, যে আমাদের বাড়ি এক বিভাগে, অন্য বিভাগ থেকে পরীক্ষা দেওয়া যাবে না। হ্যাঁ, ওটা বলে আসছি। অবভিয়াসলি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। 8টি সেন্টার পরে বিসিএস এর জন্য, বা সারা বাংলাদেশে 8টি সেন্টার হয়। এই 8টি সেন্টারের যে কোনো সেন্টার আপনি চয়েস করতে পারেন এবং সেই সেন্টারে বসে আপনি পরীক্ষা দিতে পারবেন। এক্স্যাক্টলি। তো স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত থাকেন, আমরা জানি, একাডেমিক, বিসিএস অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন স্যার। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।